আসসালামু আলাইকুম। সো আমরা বিবিএনের পক্ষ থেকে বাংলাদেশের সর্বপ্রথম বলা যায় যে হচ্ছে নার্সিং সেক্টরের কোনো হচ্ছে অ্যাডমিশন সেক্টরের অফিসিয়াল কোনো পডকাস্ট। আর হচ্ছে আজকের পডকাস্টে হচ্ছে আমরা মূলত নার্সিং ভর্তি প্রস্তুতি 2025-এ স্টুডেন্টরা কীভাবে প্রিপারেশন নিবে, যারা 2024 ব্যাচের শিক্ষার্থী রয়েছে তারা কিভাবে পড়াশোনা করবে, এই সবগুলো বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করব। আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছে জয়া মণ্ডল। জয়া মণ্ডল হচ্ছে আমাদের বি ব্রেইনারে গত বছরের শিক্ষার্থী, এবছর সরকার মানে সে চান্স পেয়েছে, তার সফলতা অর্জন করেছে। আজকে আমরা হচ্ছে তার সফলতার গল্প শুনবো। তার পাশাপাশি আমরা একটুকু জানার ট্রাই করব জয়া মণ্ডল এই নার্সিং এ চান্স পাওয়ার জন্য সে কিভাবে হচ্ছে পড়াশোনা করেছে, তার পড়াশোনার স্ট্র্যাটেজিগুলো কি ছিল, সে কিভাবে তার টাইমটা মেনটেন করেছে, এই ব্যাপারগুলো জানবো। সো ওয়েলকাম জয়া। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম জয়া মণ্ডল। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসসি নার্সিং নিয়ে পড়াশোনা করি। প্রথমত আমি বলতে চাই, যখন আমার অ্যাডমিশন টাইমে তখন আমি কোচিং খুঁজছিলাম যে কোনটা ভালো হবে আমার জন্য। তারপরে আমি বিব্রেইনারের খোঁজ পাই। আমি মূলত ইউটিউবে আপনাদের ফ্রি লাইভ ক্লাস দেখেছিলাম, সেখানে আমার ক্লাসগুলো খুবই ভালো লেগেছে। তো তখনই আমি বিব্রেইনারে ভর্তি হয়ে যাই। তো ক্লাস করার পর আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের ক্লাস সম্পর্কে যদি আমি একটু বলি, আমাদের প্রতিদিন লাইভ ক্লাস হতো। লাইভ ক্লাসে আমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তখন আমরা আমাদের টিচারদের প্রশ্ন করতাম, তারা তখনই আমাদের সমাধান করে দিত। তারপরেও যদি আমাদের কোনো সমস্যা হয়ে থাকতো তখন আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের সমস্যাগুলো বলতাম। তখন আমাদের অ্যাডভাইজার প্যানেলের যে আপুর ভাইয়ারা ছিল তারা আমাদের সমস্যাগুলো সমাধান করে দিত। তারপর আমাদের ডেইলি লাইভ এক্সাম হতো। ডেইলি লাইভ এক্সাম আমাদের আগের ক্লাসে যা টপিক পড়ানো হয়েছিল সেই টপিকের উপর আমাদের ডেইলি লাইভ এক্সাম হয়ে থাকতো। এরপর আমাদের সাপ্তাহিক পরীক্ষা ছিল, আমাদের মাসিক মেগা এক্সাম হয়ে থাকতো। তো এইভাবে আমাদের প্রত্যেক সপ্তাহে যে ক্লাসগুলো না হতো তো তার উপরে মাসিক মেগা এক্সাম অনুষ্ঠিত হয়ে থাকতো। তারপরে যে যেমন নাম্বার পায় তার উপর ভিত্তি করে গার্ডিয়ান মিটিং হয়ে থাকতো। সেখানে গার্ডিয়ানদের সাথে কথা বলে স্টুডেন্টদের খোঁজ খবর না হতো যে আদৌ সে পড়াশোনা করছে কিনা। তো এই জিনিসগুলো সত্যি খুবই অসাধারণ। এটা আমি একমাত্র বিব্রেইনারই পেয়েছি। তো বিব্রেইনার নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য একদম বেস্ট একটা অনলাইন প্ল্যাটফর্ম। ওকে, সো জয়া, এক্স্যাক্টলি তুমি যখন হচ্ছে প্রথম জানলা যে তুমি হচ্ছে বিএসএমইউ তে তুমি চান্স পেয়েছো, তো তোমার এই চান্স পাওয়ার খবরটা তুমি প্রথম কাকে জানিয়েছিলে এবং তোমার অনুভূতি কি ছিল যে যখন জানলা যে তুমি হচ্ছে চূড়ান্তভাবে মনোনীত হয়েছো? প্রথমত আমি খুবই খুশি ছিলাম। আর বিএসএমইউ ছিল আমার ড্রিম একটা নার্সিং কলেজ। তো প্রথমে আমি চান্স পাওয়ার পর আমি আমার মাকে জানাই, আমার মা খুবই খুশি হয়, আমার বাবা সবাই খুবই খুশি হয়। তারপর আমি বিব্রেইনারের শাহিন ভাইয়াকে আমার রেজাল্টের কথা জিজ্ঞেস করি, তো বিব্রেইনার থেকে আমাকে অভিনন্দন জানায়। তো এই তো খুবই আনন্দের দিন ছিল ওই দিনটা। আচ্ছা আচ্ছা, সো তুমি হচ্ছে বিএসসি তে যেহেতু হচ্ছে শুধুমাত্র বিএসসি আছে, রাইট? জি ভাইয়া। শুধু বিএসসি আছে, তুমি হচ্ছে বিএসসির জন্য প্রিপারেশন নিয়েছো। তো আমি একটুকু বলবো, তোমার হচ্ছে নার্সিং এর প্রিপারেশনের প্রথম ধাপে তুমি যখন বিএসসির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো তখন তুমি পড়াশোনাগুলোকে কিভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছো বা কিভাবে তুমি পড়াশোনাটাকে গুছিয়েছো? তোমার যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অনেক ভাস্ট, মেইন বই অনেক কন্টেন্ট, তো এগুলো তুমি কিভাবে গুছিয়েছো? আচ্ছা, তো আমি যেহেতু বিব্রেইনারে প্রথম থেকেই প্রিপারেশন নিয়েছিলাম, আমি বিব্রেইনারে ফুল কোর্সের স্টুডেন্ট ছিলাম। তো আমাদের যেহেতু ডেইলি ক্লাস হতো, আমাদের একটা রুটিন দেওয়া ছিল। ওই রুটিন অনুযায়ী আমি আমার একটা রুটিন নিজের মতো করে বানিয়ে নিয়েছিলাম। তো আমাদের প্রতিদিন ক্লাস হতো, আমি প্রতিদিন চেষ্টা করতাম এই ক্লাসের পড়াগুলো আমি কমপ্লিট করার। তারপর আমি লাইভ এক্সাম প্রতিদিন দিতাম। তো এইভাবে আমি মূলত পড়াশোনা করেছি। আর ইসের কথা যদি আমি বলি, সায়েন্সের সাবজেক্টের কথাগুলো বলি, আমাদের বিব্রেইনার থেকে বই দেওয়া হয়েছিল। বই খুব সুন্দর করে প্রত্যেকটা টপিক ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। আর আমাদের ভাইয়ারা তো আছেন, খুব সুন্দর করে আমাদের ক্লাসে একদম বেসিক সহকারে সবকিছু বুঝিয়ে দেয়। তো আমার কোনো সমস্যা হয়নি। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তখন তো ভাইয়ারা ছিলই, ভাইয়াদের প্রশ্ন করার সাথে সাথে ভাইয়ারা সেই সমস্যাগুলো সমাধান করে দিত। ওকে, তো দ্যাট মিন্স হচ্ছে তুমি আমাদের এক্সামগুলো রেগুলার দিতা? জি ভাই, আমি এক্সাম মিস করতাম না। আচ্ছা, তো এক্সামের ইম্পর্টেন্সটা যারা নতুন আছে, যারা দেখছে, তাদের কাছে এক্সামের ইম্পর্টেন্সটা যদি একটু তুমি তুলে ধরতে, যে এক্সাম দেওয়াটা কেন ইম্পর্টেন্ট? এক্সামের ব্যাপারটা আমি বলি, এক্সাম না দিলে আমরা বুঝতে পারবো না আমাদের প্রিপারেশনটা আসলে কতটুকু হয়েছে। এক্সামের মার্কস দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রিপারেশনটার কি অবস্থা। তো আমাদের প্রতিদিন ক্লাস করার পর ওই ক্লাসটা একদম ভালোভাবে কমপ্লিট করার পর আমি বলবো যে লাইভ এক্সামেই দেওয়া উচিত। এক্সাম ফেলে রাখা একদমই উচিত না, লাইভ এক্সামে একদম সবকিছু দেওয়া উচিত। এই তো। আর এক্সামের নাম্বার অনুযায়ী আমার যদি
যদি নাম্বার কম হয়ে আসতো তাহলে আমি আরো ভালো প্রিপারেশন নিতাম, আমি আরো বেশি করে সময় দিতাম সেটার উপরে যে আমার এখানে কি সমস্যা হচ্ছে। আর আমাদের এক্সাম শেষ হওয়ার পর সেখানে আমাদের এক্সামের ওখানেও অ্যান্সারে ব্যাখ্যা সহকারে দেওয়া থাকতো, আমি ওই ব্যাখ্যাটা খুব ভালোভাবে পড়তাম যাতে করে এই প্রশ্ন পরবর্তীতে আসলে আমার কোনো ধরনের যেন সমস্যা না হয়। ওকে, আর আমাদের তো কিন্তু এক্সামে তো মেরিট লিস্ট দিত, রাইট? জি ভাইয়া। একটা অটোমেটেড আমাদের অ্যাপের মধ্যে অটোমেটেড একটা মেরিট লিস্ট জেনারেট হয় যে তুমি কত কত পজিশনে আছো। তো এই মেরিট লিস্টটা তোমাকে কিভাবে ইন্সপায়ার করেছে, যে মেরিট লিস্টটা কতটুকু ইম্প্যাক্টফুল তোমার জন্য? আচ্ছা, মেরিট লিস্ট আমাদের তো দেওয়া হয়ে থাকে, তো আমি যখন এক্সাম দিতাম তখন আসলে অত ভালো প্রিপারেশন ছিল না, তখন আমার খুব কম নাম্বার আসতো, আমি মাঝে মাঝে হতাশ হয়ে যেতাম। কিন্তু আমাদের অ্যাডভাইজার প্যানেলের যে আপু ভাইয়ারা আমাদের সবসময় মোটিভেটেড করতো যে নাম্বার নিয়ে হতাশ হওয়া যাবে না। তারপর আমরা খুব ভালোভাবে পড়াশোনা করতাম, আস্তে আস্তে পড়াশোনা করতে করতে আমাদের নাম্বারটা যখন বাড়ে তখন খুবই ভালো লাগতো। আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতো তাদের ভাইয়ারা গিফট দিয়ে থাকতো, তো এই কারণেও মূলত খুব ভালোভাবে পড়ে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকার চেষ্টা করতাম যাতে গিফট পেতে পারি। তো এই জিনিসটা সত্যি খুবই ভালো। তারপরে হচ্ছে স্টুডেন্টের জন্য গিফট, আমরা যে বি ব্রেনার থেকে রেগুলার এক্সামগুলোতে গিফট দেই, এটার ফলে স্টুডেন্টরা আরো ভালো করে পড়াশোনা করতে ইন্সপায়ার্ড হয়। তো তোমার ক্ষেত্রে প্রথম দিকে তোমার নাম্বার কম আসলেও আস্তে আস্তে তুমি নাম্বার গুলো বাড়ানোর ট্রাই করেছো, সেটার জন্য এক্সট্রা যে পরিশ্রম করার প্রয়োজন সেটা তুমি করেছো, রাইট? আচ্ছা, তোমার কাছে সবচেয়ে কঠিন সাবজেক্ট কোনটা মনে হতো নার্সিং ভর্তি প্রস্তুতির ফেজে? সবচেয়ে কঠিন সাবজেক্ট কোনটা তোমার কাছে মনে হয়েছিল? আমার কাছে মূলত একটু জিকেটা কঠিন লাগতো, আর কিন্তু আমাদের ভাইয়ারা আসলে এমন ভাবে জিকে পড়ায়, একদম বেসিক সহকারে পড়ায়, ক্লাসে বলতে গেলে অর্ধেক পড়া হয়ে যায়, তো বাসায় আরেকটু ভালোভাবে পড়লে একদম কমপ্লিট হয়ে যায়, খুব একটা বেশি সময় দেওয়া লাগে না। তারপরে প্রথমে যেহেতু একটু জিকেতে কাঁচা ছিলাম, পরে আস্তে আস্তে ভাইয়াদের ক্লাসগুলো মানে ভালোভাবে করতাম, ডেইলি ক্লাসে উপস্থিত থাকতাম, তো এইভাবে পড়তে পড়তে আসলে জিকেটা এখন আমার কাছে খুবই সোজা মনে হয়, আর জিকে ওইভাবে কঠিন মনে হয় না। আচ্ছা আচ্ছা, তো এখন তো মনে হচ্ছে তুমি যেহেতু নার্সিং এ চান্স পেয়ে গেছো, এখন তো মেবি তুমি হচ্ছে নতুন একটা তোমার জীবন শুরু হতে যাচ্ছে। তো নর্মালি একটা স্টুডেন্ট যখন হচ্ছে ফার্স্ট প্রাথমিক অবস্থায় নার্সিং পড়বে, না ভার্সিটির জন্য প্রিপারেশন নিবে না অন্য কোনো কিছুর জন্য প্রিপারেশন নিবে, সেই ক্ষেত্রে নার্সিং প্রফেশনটা মানুষের কেন আসা প্রয়োজন বলে তুমি মনে করো, বা হোয়াটস দ্য ইম্পর্টেন্স অফ নার্সিং প্রফেশন? আচ্ছা ঠিক আছে, আমার মূলত মেডিকেল সেক্টরের প্রতি এই একটা প্যাশন আছে, আমার মেডিকেল সেক্টর খুবই ভালো লাগে, এর জন্য মূলত আমার নার্সিং এ আসা। আর নার্সিং এ আসলে আমি মানুষের কাছ থেকে মানুষের সেবা করতে পারবো, এই জিনিসটা আমার কাছে মূলত নার্সিং পড়ার জন্য একটা অনুপ্রেরণা জুগিয়েছে। আর নার্সিং এ অনেক ভালো ভালো পর্যায়ে যাওয়া যায়, নার্সিং এ বাইরের দেশে নার্সিং এর অনেক ডিমান্ড, আমরা আমাদের লাইসেন্সিং পরীক্ষায় আরএনএ হওয়ার পর তারপরে আমরা বাইরের জন্য অ্যাপ্লাই করতে পারি, আমরা আইএলটিএস পরীক্ষা দিতে পারি এবং বাইরের দেশগুলোতে আমরা নার্সিং এর জন্য অ্যাপ্লাই করতে পারি। তো আরো পিএইচডি বা আরো উচ্চশিক্ষার জন্য অনেক সুযোগ রয়েছে যেটা আমরা করতে পারি, তো নার্সিং এর অনেক সুযোগ সুবিধা রয়েছে, এর জন্য মূলত আমার নার্সিং এ আসা। তোমার আসা এই কারণে। তো তোমার গিয়ে থাকবে কি এবার তো এসএসসি 24 ব্যাচের ওদের পরবর্তী এক্সাম গুলো না হওয়ার সম্ভাবনাই বেশি। সো স্টুডেন্টরা যারা হচ্ছে নিজের জন্য নিশ্চিত একটা ক্যারিয়ার চায় যে আমি এসএসসির পরে কোন সেক্টরে যাবো, যেহেতু বাংলাদেশে বেকারত্বের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তেছে, চারদিকে শুধু বেকার বেকার, কোনো চাকরি পাচ্ছে না, অনার্স কমপ্লিট করে অনেক স্টুডেন্ট বেকার পড়ে আছে বা চাকরি খুঁজতেছে, চাকরি পাচ্ছে না। তো তাদের জন্য নার্সিং প্রফেশনটা প্রথম থেকে চয়েস করাটা কতটুকু বুদ্ধিমানের কাজ? এটা আমি বলবো খুবই বুদ্ধিমানের কাজ, কেননা বাংলাদেশে বেকারত্বের হার বেশি, আর নার্সিং হলো একটা প্র্যাকটিক্যাল সেক্টর, এখানে যদি আপনি হাতের কাজে দক্ষ হয়ে থাকেন তাহলে আপনার চাকরি নিশ্চিত, সেখানে আপনাকে বেকার বসে থাকতে হবে না। এর জন্য নার্সিংটাকে নেওয়া উচিত বলে চয়েস করে নেওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, সো জয়া, তুমি হচ্ছে যখন ভর্তি প্রস্তুতি দিচ্ছিলা তখন তুমি নিজে ডেইলি রুটিনটা কেমন ছিল, বা রুটিনটা কিভাবে বানিয়েছো বা সাজিয়েছিলে কি করে? আচ্ছা ঠিক আছে, আমি প্রথমেই বলেছি আমি মূলত আমাদের যে ক্লাসের যে রুটিনটা আমি সেটার সাথে সামঞ্জস্য রেখে আমি আমার রুটিনটা সাজিয়েছিলাম। তো আমাদের প্রতিদিন একটা লাইভ ক্লাস হয়ে থাকতো, তো ওই ক্লাসটা আমি মূলত আমার রুটিনের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলাম। তো আমার লাইভ ক্লাসের যে সময়গুলো ওই ক্লাসে আমি লাইভ ক্লাসটা করতাম, তারপর আমাদের লাইভ ক্লাসের সাথে সাথে আমাদের পিডিএফ দেওয়া হয়ে থাকতো, আমি পিডিএফটা খুব ভালোভাবে পড়তাম, আর সেই সাথে তো আমাদের বই আছে ওইটাও আমি খুব ভালোভাবে পড়তাম। এইভাবেই মূলত আমি আমার রুটিনগুলো সাজিয়েছি। তুমি কি মানে সকালের দিকে বেশি পড়াশোনা করতাম নাকি রাতের দিকে? মানে অনেক স্টুডেন্ট আছে যে সকালের দিকে পড়তে পারে না, রাতের দিকে সারা রাত পড়ে, তো তুমি কোন টাইপের ছিলা? আচ্ছা, আমি মূলত সকালে পড়ার
দিকেই ছিলাম, কারণ রাতে আমি খুব একটা পড়তে পারি না বেশি রাত করে। আমি 12টার মধ্যে রাতে ঘুমিয়ে যেতাম, কিন্তু আমি সকাল 7টার মধ্যে ঘুম থেকে উঠে আমি আমার যাবতীয় কাজকর্ম শেষ করে আমি পড়তাম। আর যেই সাবজেক্টগুলো আমার কাছে কঠিন মনে হতো আমি মূলত সেই সাবজেক্টগুলো নিয়েই সকালে বসতাম, ওগুলো খুব ভালোভাবে পড়তাম, তারপর প্র্যাকটিস করতাম। আর যেগুলো আমার কাছে একটু সোজা মনে হতো সেগুলো মূলত আমি রাতে পড়ার চেষ্টা করতাম। ভেরি গুড। দ্যাট মিন্স তুমি তোমার মতো করে হচ্ছে গুছিয়ে নিয়েছো, তুমি তোমার স্ট্রেংথ পয়েন্ট এন্ড উইকনেস এর পয়েন্ট গুলো ফাইন্ড আউট করেছো। তারপরে হচ্ছে তুমি এমন ভাবে রুটিনটা বানিয়েছো যেখানে হচ্ছে তোমার রুটিনের একটা অংশ ছিল বিবিএনআর লাইভ ক্লাস করা, বিবিএনআর এক্সাম দেওয়া, বিবিএনআর পড়াগুলো পড়া। সো বিবিএনআর পড়াগুলোর পাশাপাশি তুমি নিজের মতো করে পড়ার জন্য তো রুটিন একটা বানিয়েছিলে, জাস্ট নিজের পড়ার স্টাইলের জন্য। নিজের পড়ার ক্ষেত্রে আমাদের তো যেহেতু একটা ক্লাস হতো প্রতিদিন, তো আমি আরো কয়েকটা সাবজেক্ট আমি আমার রুটিনের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলাম, কারণ আমাদের সিলেবাস অনেক বড়। তো প্রতিদিন একটা সাবজেক্ট পড়লে আসলে সবকিছু আসলে কমপ্লিট করা একটু কষ্টকর, এর জন্য আমি আরো কিছু সাবজেক্ট আমার রুটিনে অন্তর্ভুক্ত করেছিলাম, ওগুলো আমি পড়তাম। তারপর আমার যদি কোনোভাবে লাইভ ক্লাস মিস হয়ে যেত তখন আমি ওই লাইভ ক্লাসটা করে নিতাম আমার একটা নির্দিষ্ট সময় বের করে, তখন আমি ক্লাসগুলো পড়ে আবার লাইভ এক্সামগুলো দিয়ে থাকতাম। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, বিবিএনআর থেকে সবসময় একদম আমাদের ক্লাস কোয়ালিটি প্রত্যেকটা ক্লাসে টপ নচ রাখার ট্রাই করা হয়। শেষের দিকে যে মডেল টেস্ট গুলো আমাদের বিবিএনআর হচ্ছে আমরা রেখেছিলাম, সেগুলো থেকে তুমি কেমন কমন পেয়েছো তোমার বিএসএমইউ ভর্তি পরীক্ষায়? আচ্ছা, আমাদের লাস্টে যে মডেল টেস্টগুলো হয়েছিল ওখান থেকে আমি বিএসএমইউ পরীক্ষায় শতভাগ কমন পেয়েছি। আর যেটা হলো আমাদের লাস্টে যে মডেল টেস্টগুলো একদম নার্সিং ভর্তি পরীক্ষার যে ধরনের প্রশ্ন হয়ে থাকে ঠিক সেইভাবেই আমাদের প্রশ্নগুলো করা হয়ে থাকে। তো ওই প্রশ্নগুলো যদি ভালো নাম্বার আমরা পেতে পারি, বিশেষ করে 80 নাম্বার যদি উঠাতে পারি, তাহলে একদম সরকারি নার্সিং বলেন বা বিএসএমইউ বলেন সেখানে আসলে চান্স পাওয়া খুব একটা কঠিন না। আসলে আমাদের একদম নার্সিং ভর্তি পরীক্ষার মতনই আমাদের প্রশ্নগুলো হয়ে থাকে, ওগুলোতে ভালো করতে পারলেই সরকারিতে একটা চান্স নিশ্চিত সম্ভব। ভেরি গুড। আচ্ছা জয়া, একদম একটা ফ্র্যাঙ্ক একটা প্রশ্ন, সেটা হচ্ছে তোমার মানে এই যে সফলতার জন্য ডেফিনেটলি নাম্বার 1 ক্রেডিট তুমি নিজে পাবা, তোমার প্যারেন্টস পাবে এবং তোমার সৃষ্টিকর্তা পাবে। তোমার এই ওভারঅল জার্নিতে বি ব্রেইনার কতটুকু হেল্প করতে পেরেছে, মানে বি ব্রেইনারের কোনো কন্ট্রিবিউশন তোমার এই পড়াশোনার মানে তোমার এই সফলতার জন্য? হ্যাঁ, তোমার পুরাটাই তোমার ক্রেডিট, বাট আমাদের টিমের যে আমাদের অ্যাডভাইজাররা, আমাদের টিচাররা, আমাদের স্টাফরা, আমাদের যারা পুরো ওভারঅল টিম রয়েছে, তারা কতটুকু তোমাকে হেল্প করেছে? তো তুমি ভাইভা দেওয়ার সময় ভাইভাতে তুমি কোনো হেল্প পেয়েছো কিনা? জি অবশ্যই, আমাদের ভাইবার জন্য আমাদের বিব্রেনার থেকে আপনি ক্লাস নিয়েছিলেন, তো আমাদের সানজিদা আক্তার, মিম আপু আছে। মিম কিন্তু আমাদের সামনেই আছে। মিম কিন্তু বিএসএমইউ তে সারা বাংলাদেশে প্রথম স্থান লাভ করেছিল। আমাদের যারা প্রথমে হচ্ছে রিটেনে এলাও হয়েছে, রাইট? এরপরে তাদেরকে আবার চূড়ান্ত ভাবে নির্বাচন করার আগ পর্যন্ত, চূড়ান্ত ভাবে চান্স নিশ্চিত করার আগ পর্যন্ত তাদের যে ভাইবার জন্য প্রিপারেশন, এটার জন্য কিন্তু আমাদের আলাদা করে একটা ব্যাচ করে দেওয়া হয়েছিল, রাইট? ওই ব্যাচটার নাম কি যেন ছিল, আমি ভুলে গেলাম। ওটা বিএসএমইউ টপার ব্যাচ। সো বিএসএমইউ টপার ব্যাচ আলাদা করে এটা করে দেওয়া হয়েছে, এবং ওইটা কিন্তু ওটার জন্য তো মনে হয় না কোনো কোর্স ফি নেওয়া হয়েছে। না, আমাদের কোনো কোর্স ফি নেওয়া হয়নি। আমরা যারা আগে স্টুডেন্ট ছিলাম, আমাদের কোর্সের শিক্ষার্থী যারা ছিল তাদের জন্য ওইটা একদম ফ্রি ছিল। আমাদের ফ্রি লাইভ ক্লাস নেওয়া হয়েছিল বিএসএমইউ তে কি ধরনের কোশ্চেন হয়ে থাকে, কিভাবে আমরা উত্তর দিব, আমরা নার্ভাস হব না, প্রত্যেকটা জিনিস আমাদের তামিম ভাই একদম খুব সুন্দর করে আমাদের স্টুডেন্টদের বুঝিয়ে দিয়েছে। তো আমি বলবো আমার চান্স পাওয়ার পিছনে সম্পূর্ণ ক্রেডিট একদম বিব্রেনারের। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আমরা আসলে কৃতজ্ঞ। আচ্ছা, এইটার প্রসঙ্গে যে ক্রেডিট দেওয়ার প্রসঙ্গে চলে আসি, নার্সিং ভর্তি পরীক্ষা অনেক সময় বিভিন্ন জায়গায় যায়, ফার্স্ট হয়, ফার্স্ট হইলে তখন একটা স্টুডেন্টকে দেখা যায় সে যার কাছে যায় তার কাছে গিয়ে তার ক্রেডিট দেয়। এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো? এটা তো খুবই খারাপ একটা ব্যাপার। তো দেখা যায় তাদের স্টুডেন্ট না, অথচ তারা হ্যাঁ নিজেদের দাবি করে। এটা মানে তারা তাদের ব্যবসার প্রতি একদমই সৎ থাকছে না। আর এটা জিনিসটা দেখতেও খুব খারাপ লাগে, যেমন কেউ ফার্স্ট হলেই তাকে নিয়ে একদম টানাটানি শুরু হয়ে যায় যে আমাদের ব্যাচের স্টুডেন্ট। তো এই জিনিসটা আসলে একদমই অকওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা। সো অনেক সময় আমরা বিভিন্ন ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখি যে বাংলাদেশে সব নার্সিং এর জন্য সবচেয়ে ভালো প্রতিষ্ঠান কোনটি হবে। তো সেখানে কমেন্ট বক্সে দেখা যায় যে সবাই অনেকে এক টানা দেখে হচ্ছে ধর হচ্ছে ক খ গ কোচিং, গ ম চ কোচিং। এই ব্যাপারগুলো তুমি কিভাবে দেখো যে ভালো কোচিং কিভাবে স্টুডেন্ট ফাইন্ড আউট করবে, বা একটা কোচিং ভালো কিনা এটা কিভাবে জাস্টিফাই করবে? অবশ্যই আগে আমি বলবো একটা স্টুডেন্ট কোনো কোচিং এ ভর্তি হওয়ার আগে তাকে এই কোচিং সম্পর্কে জানা উচিত, যে বিগত বছরে কি ধরনের স্টুডেন্ট চান্স পেয়েছে সেই সংখ্যাটা সম্পর্কে তার একটা আইডিয়া থাকা উচিত। ইভেন কোর্সের ফিচার সমূহ সম্পর্কে তার খুব ভালোভাবে একটা আইডিয়া থাকা উচিত। আর
এগুলো আসলে যাচাই বাছাই করে তাকে ভর্তি হওয়া উচিত। আর বি ব্রেইনার এর উপরে মনে হয় না আর কোনো কোচিং সেন্টার বাংলাদেশে আছে আমার জানা মতে। তো আমাদের ইউটিউবে অনেক ফ্রি ক্লাস দেওয়া আছে, আমি বলবো যারা নতুন তোমরা স্টুডেন্ট আছো তোমরা এই ফ্রি ক্লাসগুলো দেখবে। তারপর আমাদের যারা বিগত বছরে চান্স পেয়েছে তাদের সাথেও কথা বলতে পারো, ও তাদের সাথে কথা বলে জেনে বুঝে আমাদের বি ব্রেইনারে ভর্তি হবে। ওকে, তুমি বি ব্রেইনারে ভর্তি হওয়ার জন্য বলছো, এখন তুমি যেহেতু বি ব্রেইনারে কোচিং করছো তুমি মেবি বি ব্রেইনারের কথাই বলছো। আর এই পাশে তুমি বলে দিছো যে তুমি যাচাই বাছাই করে ভর্তি হওয়ার জন্য, যে তুমি যেখানেই ভর্তি হও তোমাকে জাস্টিফাই করতে হবে যে এক্স্যাক্টলি তারা কতটুকু সৎ, তারা কতটুকু তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিতে সৎ রয়েছে, এইটা যাচাই করতে হবে। অনেক সময় আমরা এটুকু দেখেছি অনেকের বলেছে যে হচ্ছে মানে কয়েক হাজার স্টুডেন্ট, মানে 2000 স্টুডেন্ট 3000 স্টুডেন্ট চান্স পেয়েছে। তো এইরকম যে মিথ্যা মার্কেটিং গুলো বা ফেক মার্কেটিং গুলো, এই ব্যাপারগুলো মানে আসলে দৃষ্টিকটু, এই ব্যাপারগুলো মানে সমাজ স্টুডেন্টরা, অবশ্য আমি এইটুকু বলবো যে তোমরা তো ডেফিনেটলি তোমার জন্ম 2000 সালের পরে, রাইট? 2000 সালের পরে তোমরা এখন জেনজি, রাইট? এই যে বাংলাদেশ স্বাধীন করার জন্য তোমাদের জেনারেশনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এই জেনারেশন কিন্তু মানে ইটস ড্যাম স্মার্ট জেনারেশন, রাইট? তারা ভালো মন্দ কোনটা, যে কোনটা ভালো তার জন্য, কোনটা আসলে অথেন্টিক, কোনটা আসলে ট্রাস্টেড বিশ্বস্ত, এটা কিন্তু এই জেনারেশন খুব ভালো করে বুঝতে পারে। আগের জেনারেশন হয়তো বা দেখতো যে হচ্ছে ও আচ্ছা ওই কোচিং থেকে ফার্স্ট হয়েছে, তো আমিও যে ভর্তি হই আমিও ফার্স্ট হবো। এই যে একটা মানে একটা ঘোরের মধ্যে, এই ঘোরের কারণে কিন্তু অনেক স্টুডেন্ট চান্স মিস হয়ে যায়, রাইট? আচ্ছা, তুমি এবার একটু বলো অফলাইন কোচিং না করে অনলাইন কোচিং করার অ্যাকচুয়াল অ্যাডভান্টেজটা কি? মানে তুমি যে আমাদের শুধুমাত্র অনলাইনে কোচিং করেছো, হোয়াই, মানে তুমি অফলাইনে কেন কোচিং করো না নার্সিং এর জন্য? ঠিক আছে, এটা আমি বলি। খুবই ভালো একটা কোশ্চেন করেছেন। স্টুডেন্টরা আসলে একটা দ্বিধার মধ্যে থাকে, তারা অনলাইনে কোচিং করবে নাকি অফলাইনে কোচিং করবে। সেক্ষেত্রে আমি বলবো আমার বাসা আসলে ঢাকায়, আসলে নার্সিং এর জন্য কোচিং করতে হলে অবশ্যই ফার্মগেট যেতে হবে। আর আমরা সবাই জানি ঢাকায় কি ধরনের যানজট থাকে। তো এই যে যাতায়াত আসার যে একটা সময়টা, এই সময়টা খুবই নষ্ট হয়। আর অফলাইনের ক্ষেত্রে আমি বলবো ভাইয়েরা আসলে দাগানো বই দিয়ে থাকে, ওইভাবে এতগুলো স্টুডেন্টের সামনে কোশ্চেন করা হয় না, প্রতিটা স্টুডেন্টকে ওইভাবে আসলে তারা সঠিক গাইডলাইনও দিতে পারে না। আর আমি যদি অনলাইনের ক্ষেত্রে বলি, বিশেষ করে বি ব্রেইনারের ক্ষেত্রে যদি আমি বলি, আমাদের বি ব্রেইনারে আমি আগেই বলেছি আমাদের বি ব্রেইনারে প্রতিদিন লাইভ ক্লাস হয়ে থাকে। কারো যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তারা লাইভে আমাদের টিচারদের প্রশ্ন করতে পারবে, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাডভাইজার টিম আছে, তাদের কাছেও যে কোনো ধরনের প্রশ্ন ও তারা করতে পারবে। আমাদের অ্যাডভাইজার টিম তাদের সবসময় উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। তো এটাই আমি বলবো, আমাদের বি ব্রেইনারের যে অনলাইন যে কোচিং সেন্টার আছে সেখানে আপনি পড়াশোনা করলে আপনি পিডিএফ এর পাশাপাশি বই পেয়ে যাচ্ছেন, অ্যাডভাইজার টিম পেয়ে যাচ্ছেন, খুব দক্ষ টিচার পেয়ে যাচ্ছেন, প্রতিদিন লাইভ এক্সাম পাচ্ছেন। এর থেকে মানে আর কিছু আর দরকার নেই নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য। তো এর ক্ষেত্রে আমি বলবো অনলাইনই বেস্ট। আচ্ছা, মানে তুমি বলছো এক্স্যাক্টলি হচ্ছে একটা স্টুডেন্টের যা যা প্রয়োজন হয় প্রিপারেশন, ভালো প্রিপারেশন নেওয়ার জন্য, তার সবকিছু সে অনলাইনে বসে পাচ্ছে। আর অনলাইনে পাচ্ছেন, অনলাইনের মধ্যে অনেক কনফিউশনে পড়ে যে অনলাইনে তো ভাই অনেক জায়গায় আছে। যে আমি দেখলাম বি ব্রেইনারে সেকেন্ড টাইমের কোর্স ফি 10,000 টাকা, তারপরে ফার্স্ট টাইমের কোর্স ফি 7,500 টাকা। সো কিন্তু আমি আবারও এইটুকু দেখলাম যে অনেক জায়গায় হচ্ছে কোর্স ফি 1000 টাকা, 1500 টাকা। সো হোয়াটস দ্য ডিফারেন্স? ওই যে আসলে যেগুলো 1500 টাকা 1600 টাকা এরকম যে কোর্স ফি গুলা, তাদের কোচিং এর মানও সেরকম। আমাদের কোচিং এর মান যেমন ঠিক তেমনই আমাদের কোর্স ফি, তাও স্টুডেন্টদের সুবিধার্থে আমাদের কোর্স ফি কমই নির্ধারণ করা হয়েছে। আর যেটা আমি বলবো অনলাইনের ক্ষেত্রে সেটা হলো ভাইয়ারা যে সার্ভিসটা দিয়ে থাকে সেক্ষেত্রে অনলাইনই বেস্ট একদম। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে স্বাভাবিকভাবে অনেক স্টুডেন্ট নতুন অনলাইনে আসার পরে তখন সে যখন একটা অনলাইন কোর্স হচ্ছে ফাইন্ড আউট করা ট্রাই করে, তখন সে প্রাইসিং এর দিকে দেখে অনেক সময় অনেকে কনফিউজড হয়ে যায় যে ওখানে তো কমে গিয়ে দেখা যায় যে সেখানে একটা যদি বেস্ট সার্ভিস ইনশিওর করতে হয় সেখানে হিউজ বড় একটা টিম প্রয়োজন হয়। তো হিউজ বড় টিম অপারেশনের কস্ট কিন্তু হিউজ। ভালো বই প্রোভাইড করার জন্য হিউজ রিসার্চের প্রয়োজন হয়। তো দেয়ার ইজ হিউজ কস্ট ইন রিসার্চ। ভালো কন্টেন্টের জন্য, ভালো কোশ্চেনের জন্য পুরো একটা টিম প্রয়োজন হয় যারা কোশ্চেন ডেভেলপ করবে। দেয়ার ইজ এ হিউজ কস্ট ইনভলভড। তো ডেফিনেটলি বেস্ট কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করার জন্য ডেফিনেটলি এমন এক আমাদের হচ্ছে সিস্টেম প্রয়োজন হয় যে সিস্টেমটা আসলেই ইফিশিয়েন্ট অ্যান্ড অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ। তো এটুকু আমরা ইনশিওর করার ট্রাই করি যারা বিবিএনএস থ্রুতে প্রিপারেশন নেয় তারা যাতে হচ্ছে বেস্ট আউটপুটটা পেতে পারে। আচ্ছা, আমি একটা কথা তো করতে চাই ভাইয়া, অনলাইনে আরো অনেক কোচিং সেন্টার আছে, সেক্ষেত্রে কিভাবে আমরা আলাদা করব যে কোনটা বেস্ট। সেক্ষেত্রে আমি স্টুডেন্টদের বলবো বিগত বছরে যারা চান্স পেয়েছে তাদের রিভিউ গুলো দেখো। অনেক কোচিং সেন্টার আছে যারা বলে 2000 3000 তাদের শিক্ষার্থী চান্স পেয়েছে, দেখা যায় এত সিটও আসলে নেই।
তো তারা আসলেই মিথ্যা প্রচার করে থাকে। আর আমাদের বিব্রেনারের ক্ষেত্রে যারা বিগত বছরগুলোতে চান্স পেয়েছে তাদের সব রিভিউ দেওয়া আছে, তা আমাদের পেজ যদি তোমরা ভিজিট করো তাহলেই তোমরা জিনিসগুলো খুব ভালোভাবে দেখতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয় যে অনেক সময় অনেকে বলে অ্যাডমিশন টেস্টের সময় এটা দেখা যায় নার্সিং অ্যাডমিশনে যে হচ্ছে বিনামূল্যে ফ্রিতে নার্সিং কোর্স করার জন্য, বিনামূল্যে ফ্রিতে নার্সিং কোচিং নেওয়ার জন্য আমাদের গ্রুপে যুক্ত হন, আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে আমাকে নক করুন, অ্যাডমি। এই কাজগুলো করে সময় নষ্ট করাটা বা এই কাজগুলোতে সময় দেওয়াটা কতটুকু লজিক্যাল বলে তুমি মনে করো? একদমই উচিত না এটা, কারণ ওই যুক্ত হওয়া পর্যন্তই তাদের দৌড়, ওই পর্যন্ত যুক্ত হওয়ার পর আসলে দেখা যায় কিছুই হয় না, ওইভাবেই গ্রুপটা পড়ে থাকে। তো সেই ক্ষেত্রে বলবো, যেহেতু খুব কম সময়ের নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, সময় যেন নষ্ট না করে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে ভর্তি হওয়া উচিত। ভেরি গুড। সো এই ক্ষেত্রে বলবো অ্যাডমিশনের সময় তোমাকে হচ্ছে বিভিন্ন জনে বলবে যে হচ্ছে ফ্রিতে নার্সিং কোর্স মানে নার্সিং কোচিং করার জন্য আমাকে নক দিন, ভর্তি হন। তার মানে আলটিমেটলি এই জগতে কোনো কিছু ফ্রি না। এই সিম্পল বিষয়টা যখন তুমি না বুঝবা তখন পর্যন্ত ভাই মানে এক্স্যাক্টলি মানে ইউ আর নট রেডি টু গেট চান্স ইন নার্সিং, রাইট? সো এটা তোমার বুঝতে হবে। নর্মালি কেউ তোমাকে ফ্রিতে যদি তোমাকে বলে ডেফিনেটলি কোনো না কোনো হচ্ছে স্বার্থ সেখানে আছে। তো সে ফ্রিতে তোমাকে পড়াবে না, ডেফিনেটলি। এটা একদম এটা তোমার বুঝতে হবে যে আলটিমেটলি সে শুধুমাত্র ওই গ্রুপের মেম্বার বা ওই মেসেঞ্জার গ্রুপের মেম্বার বানানো পর্যন্তই থাকে। সো এগুলো আলটিমেটলি ধাপ্পাবাজ টাইপের মানুষ। তো তোমার দরকার, তোমার জন্য বেস্ট কোনটা, তোমার দরকার তোমার ক্যারিয়ারটা আলটিমেটলি কোন দিকে গেলে ভালো হবে, তোমার সেই দিকে ফোকাস করতে হবে। সো ওই দিকে সময় নষ্ট করার কোনো লজিক আছে বলে আমি মনে করি না, বা আমরা বিভিন্ন থেকে মনে করি না। আচ্ছা জয়া, যারা ইন ফিউচার বিশেষ করে বিএসএমইউর জন্য প্রিপারেশন নিবে, তো যেহেতু আমরা বিএসএমইউর একদম তোমাদের মানে একদম কনফার্ম চান্স পর্যন্ত আমরা সাপোর্ট দিয়েছি, যারা বিএসএমইউ কে টার্গেট করে পড়বে, সো যেহেতু বিএসএমইউ নার্সিং বলা যায় বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস নার্সিং ইনস্টিটিউট বা নার্সিং একাডেমিয়া। সো এই ক্ষেত্রে বিএসএমইউতে যদি টার্গেট থাকে, এবং অনেকে দেখা যায় যে অনেকে প্রথম দিকে মেডিকেলের প্রিপারেশন থাকে, পরের দিকে সে বিএসএমইউর দিকে ঝুঁকে, তো তাদের ক্ষেত্রে কি বলবা যে তারা তো যদি মেডিকেলের প্রিপারেশন নেয় পরে তো চাইলে তারা বিভিন্ন পরেও ভর্তি হতে পারে, রাইট? আমি বলবো যারা বিএসএমইউর জন্য প্রস্তুতি নিবে তারা মেডিকেল, দেখা যায় যদি তোমার মধ্যে আত্মবিশ্বাস থাকে যে না আমি মেডিকেলে একদম চান্স পাবো, তাহলে ঠিক আছে মেডিকেলের জন্য প্রিপারেশন নাও। কিন্তু যদি মনে হয় যে না আমার আসলে প্রিপারেশন অত ভালো না, তাহলে আমি বলবো যে না মেডিকেলের পরীক্ষা না দিয়ে একদম সময় নষ্ট না করে একদম নার্সিং এ প্রথম থেকে এই প্রস্তুতি নেওয়া উচিত। আর বিএসএমইউ এর ক্ষেত্রে আমি বলবো সায়েন্সের সাবজেক্ট গুলা ওগুলোর কোশ্চেন একটু প্যাটার্ন আলাদা হয়ে থাকে সরকারি নার্সিং ভর্তি পরীক্ষার তুলনায়, তো এগুলো একটু ভালোভাবে পড়তে হবে। আর আমাদের ভাইয়ারা তো আছেই, তারা আরেকটা বিষয় বলে দেবে, আমি একটু ইন্টারাপ্ট করলাম। বিএসএমইউর কোশ্চেন কিন্তু বের হয় না, বিএসএমইউর কোশ্চেন বের হয় না, কিন্তু আমাদের যেহেতু প্রতি বছর শত শত স্টুডেন্ট বিএসএমইউতে পরীক্ষা দেয়, তোমাদের সানজিদা মিম আপু কিন্তু গত কয়েক বছর মানে 2 বছর, ও তো গত 2 বছর ধরে ও প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এগুলো বিভিন্ন মাধ্যমে স্টুডেন্টের কাছ থেকে শুনে শুনে এক করেছে। সেই এক করা কোশ্চেনগুলো আমাদের এই বছরের যে নার্সিং পোস্ট ব্যাংক রয়েছে সেখানে আমরা অ্যাড করেছি। বিএসএমইউ কিন্তু আলাদা করে প্রশ্ন বের হয় না, কিন্তু ওই কোশ্চেনগুলো স্টুডেন্টের কাছ থেকে শুনে শুনে করেছে। তার মানে আমাদের প্রশ্ন ব্যাংকের মধ্যে বিএসএমইউর প্রশ্ন কেমন হয় সেটা অ্যাকচুয়াল তুমি জিনিসটা পাবা, যেটা বাংলাদেশের অন্য কোথাও পাবা না, কারণ আমরা এটার জন্য রিসার্চ করেছি, আমাদের টিম রিসার্চ করেছে। বিএসএমইউতে আমাদের অনেক বড় একটা টিম রয়েছে, ইভেন আমাদের ফাউন্ডেশন কোর্সেও কিন্তু বিএসএমইউ আমাদের টিচার রয়েছে। তো বুঝতে পারতেছো যে ওইখানে আমাদের হিউজ লেভেলে একটা এক্সপার্টিস রয়েছে। তো বিএসএমইউর কথা যদি তুমি টার্গেট করে আগাও, মানে পিজি হসপিটাল বাংলাদেশের যে সর্বপ্রথম মেডিকেল যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের অধীনেই কিন্তু এই নার্সিং তোমার ওদের ফ্যাকাল্টিটা। সো আমি বলবো বিএসএমইউর কোশ্চেন যেহেতু বের হয় না, কিন্তু স্টুডেন্টের কাছ থেকে আমরা সেই কোশ্চেনগুলো শুনে শুনে আমাদের কোশ্চেন ব্যাংকে ওই কোশ্চেনগুলো যুক্ত করেছি উইথ ব্যাখ্যা। তার মানে তুমি কিন্তু ক্লিয়ার একটা আউটলাইন পেয়ে যাবা বিএসএমইউতে কেমন প্রশ্ন হয়, কতটুকু প্রশ্ন হয়, কোন জায়গা থেকে প্রশ্ন হয়, এটা কিন্তু আমাদের বিব্রেনারের প্রশ্ন ব্যাংকে তুমি পেয়ে যাবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ জয়া। আমরা আমাদের আজকের পডকাস্টটা দীর্ঘায়িত করবো না, তবে শেষ মুহূর্তে আমাদের একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে যায়। আমরা কিন্তু নিয়মিত আমাদের এই পডকাস্টটা স্টুডেন্টের সফলতার গল্পগুলো শুনবো। আজকে আমরা জয়ের কাছ থেকে শুনেছি, এরপরে হয়তো আমরা অন্যান্য আমাদের যারা বিব্রেনার থেকে চান্স পেয়েছে বা যারা সফল হয়েছে নার্সিং সেক্টরে তাদেরকে আমরা নিয়ে আসবো, তাদের সফলতার গল্পগুলো শুনবো, যাতে আমরা নতুন প্রজন্মকে আমরা ইন্সপায়ার করতে পারি, যাতে তারাও সফলতার রাস্তায় এগিয়ে যেতে পারে। আমি শেষ মুহূর্তে জাস্ট 5 মিনিট স্টুডেন্টের কাছ থেকে কয়েকটা প্রশ্ন নিব। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে স্পেসিফিক কমেন্টে জানাতে পারো, আমরা দেখতে পাচ্ছি, তোমাদের সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার ট্রাই করবো। নার্সিং প্রস্তুতি নিয়ে বা এনি কাইন্ড অফ কোশ্চেন যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাতে পারো, আমরা এখনই উত্তর দিব। উই আর ওয়েটিং ফর ইউর কোশ্চেন্স। আমরা জয়া আছে, জয়া তোমাদের উত্তর দেবে, ইনশাআল্লাহ আমিও আছি, আমি তোমাদের উত্তর দেওয়ার ট্রাই করবো। কারো কোনো কোশ্চেন থাকলে জানাতে পারো।
আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি রয়েছে মাহবুবা রিপা বুয়ান, তাসনিম মুস্তারি, মুনিয়া আক্তার, নিক্সন রয়। ভাইয়া ডিপ্লোমা আর মিডওয়াইফারি সম্পর্কে কিছু বলেন। সিম্পল, ডিপ্লোমা মিডওয়াইফারি এই পুরো বিষয়টা হচ্ছে 3 বছরের কোর্স, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি উভয়। তুমি ডিপ্লোমা কমপ্লিট করলে হবে একজন ডিপ্লোমা নার্স, মিডওয়াইফারি কমপ্লিট করলে হবে একজন মিড ওয়াইফ, নট নার্স। মিডওয়াইফারি কমপ্লিট করলে তুমি নার্স হবা না, তুমি হবা মিড ওয়াইফ। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। দুইটারই কোশ্চেন প্যাটার্ন প্রায় 99% একই রকম, সিলেবাস সেম, সবই সেম। তুমি জাস্ট হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স যে ব্যাকগ্রাউন্ডে হও না কেন, তুমি ডিপ্লোমা এবং মিডওয়াইফারির জন্য হচ্ছে ভর্তি পরীক্ষা দিতে পারবা। ছেলেরা মিডওয়াইফারি দিতে পারে না, ছেলেরা ডিপ্লোমা দিতে পারে, বাট মেয়েরা ডিপ্লোমা মিডওয়াইফারি উভয়টাই দিতে পারে। ডিপ্লোমার জন্য তোমার অনেক পরিশ্রম করতে হয়, সহজ ইজিলি অ্যাচিভেবল বলতে কিছু নাই, এখানেও পরিশ্রম করতে হবে, কারণ এখানে আসন সংখ্যা কম, কম্পিটিশন অনেক বেশি। অনেকে মনে করে যে ডিপ্লোমাতে কম্পিটিশন হয়তো বা কম, আমি ডিপ্লোমার জন্য প্রিপারেশন নিয়ে আমি চান্স পেয়ে যাব, বাট আমি বলবো যে এখানকার অনেক কম্পিটিশন হয়, বাট এটার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। এরপরে হচ্ছে প্রশ্ন বলেছে এবার কি সিট সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে? এবার সিট সংখ্যা বাড়ানোর একটু সম্ভাবনা আছে, বাট গত বছরে অলরেডি অনেক বাড়ানো হয়েছে। গত বছরে নার্সিং এর আসন সংখ্যা অনেক বাড়ানো হয়েছে, তো আমরা আশা করবো এবারও বাড়াবে, যেহেতু হচ্ছে এবার বাংলাদেশ সংস্করণের কাজ চলতেছে। তো তোমরা যারা জেনজি রয়েছে, তোমরা অলরেডি দেশ স্বাধীন করেছো, এখন তোমার এই স্বাধীন দেশে আরো যাতে কোয়ালিটিফুল নার্স বের হয়, এই জন্য হয়তোবা সরকারি নার্সিং আসন সংখ্যা বাড়তে পারে। পড়ায় মনোযোগ দিতে কি কি পড়ায় মনোযোগ দিতে কি কি করবো আপু, তোমার কাছে প্রশ্ন করেছে উম্মে হানি শিমু, এই প্রশ্নটা করেছে পড়ায় মনোযোগ দিয়ে কি করবে। আচ্ছা, পড়ায় মনোযোগ দেওয়ার ক্ষেত্রে আমি বলবো, যদি তুমি আমাদের কোর্সের স্টুডেন্ট হয়ে থাকো, আমাদের ক্লাস মানে বাদে অনলাইনে আসলে বেশিক্ষণ সময় থাকা যাবে না। মোবাইল দেখা যায়, আমরা একটু সময় দেখতে গেলেও আমরা রিলসে ঢুকে যাই, ইউটিউবে ঢুকে যাই, এগুলো আসলে করা যাবে না। পড়ার দিকে ফোকাস রাখতে হবে, আর ফোন চালানোটা একটু কমাতে হবে। আর রুটিনের ক্ষেত্রে বলবো, সবার একটা নির্দিষ্ট রুটিন বানাতে হবে। আমি বলবো আমাদের ক্লাসের যে রুটিন দেওয়া হয়েছে ওর সাথে মিল রেখে করবে, যাতে করে ওই তোমার রুটিনটা ফলো করতে তোমার জন্য একটু সুবিধা হয়। আর এই তো, আর আমাদের যখন ক্লাস হবে ঠিক তখনই ফোনটা হাতে নিবে, তখনই আমাদের ক্লাসগুলো করবে, আবার ক্লাস শেষ হয়ে গেলে ফোন রেখে দিবে। ফোন মানে বেশি ধরা যাবে না, একদমই সময় নষ্ট করা যাবে না। তোমার যাবতীয় যা কাজকর্ম আছে সেগুলো বাদে সব পূর্ণ সময়টা পড়াশোনায় দিতে হবে। ভেরি গুড, খুব সুন্দর করে হচ্ছে জয়া বুঝিয়ে বলেছে। আকিব জামান জিসান বলেছে বিব্রেনারের 10টি বই নিয়ে কিছু বলেন ভাইয়া। আচ্ছা, আমাদের বিব্রেনারের কোর্সে ভর্তি হলে, আমাদের ফুল কোর্সে ভর্তি হলে বিব্রেনার থেকে 10টা বই দেওয়া হয়। 10টা বইয়ের ভিতরে আমাদের প্রত্যেকটা বিষয়ভিত্তিক বই দেওয়া হয়, আমাদের প্রশ্ন ব্যাংক দেওয়া হয়, বাসায় বসে প্র্যাকটিস করার জন্য মডেল টেস্ট দেওয়া হয়। প্রশ্ন ব্যাংকের মধ্যে বিএসসি, ডিপ্লোমা, মিডওয়াইফারি সবগুলো প্রশ্ন থাকে, যেহেতু একটা নার্সিং অ্যাডমিশন ক্যান্ডিডেটকে সবগুলো সলভ করতে হয়, এই জন্য আমাদের প্রশ্ন ব্যাংকে কিন্তু সবগুলো দেওয়া থাকে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের এই ওভারঅল বইয়ের মধ্যে যে রিসোর্স দেওয়া আছে, এগুলো যদি তুমি শেষ করতে পারো, নার্সিং এর জন্য এর বাইরে আর কিছু লাগে না, ইটস মোর দ্যান ইনাফ। আর আরেকটা বিষয় বলি, এখানে তোমাদের আকিব জামান জিসান কমেন্ট করেছে, তোমাদের বিবিনার বইয়ের যে কাভারগুলো রয়েছে, এই সুন্দর সুন্দর কাভারগুলো কিন্তু জিসানের ডিজাইন করা। তো তোমরা যে সুন্দর আমাদের বই দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক বড় একটা ক্রেডিট জিসানের। আচ্ছা, এরপরে আমরা আর বেশি জিজ্ঞাসা করবো না। 150-এর মধ্যে কত পেলে সরকারিতে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে? হাজেল কায়া, এটা প্রশ্ন বলো। 150-এর মধ্যে 130 প্লাস মার্কস পেলে সরকারি নার্সিং এ চান্স পাওয়ার সম্ভাবনা 130-এর মতো। এটা মানে প্রশ্নের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, প্রশ্নের উপরে ডিপেন্ড। ভেরি গুড, ভেরি গুড। তাসনিম মুস্তারি, আচ্ছা, তাসনিম মুস্তারি তো গত বছর আমাদের স্টুডেন্ট ছিল। ইয়েস, আমরা এক এক করে আমাদের যারা আমাদের আগের স্টুডেন্ট ছিল, তাদের ভিতর থেকে যারা অলরেডি হচ্ছে সরকারি নার্সিং, বিএসএমইউ, আর্মি নার্সিং এ পড়াশোনা করছে, তাদের আমরা গল্পগুলো শুনবো আমাদের এই এপিসোডের মাধ্যমে। আজকে থেকে আমাদের এই এপিসোডগুলো শুরু হবে ইনশাআল্লাহ নিয়মিত। আমাদের এই এপিসোডগুলো আমাদের বি ব্রেনারের ইউটিউব চ্যানেলে আমাদের এই এপিসোডগুলো একদম প্লেলিস্ট আকারে পাবা। নার্সিং ভর্তি প্রস্তুতি পডকাস্ট নামে হচ্ছে আমাদের এই এপিসোডগুলো থাকবে। এই পডকাস্টে হচ্ছে আমরা নার্সিং এর ক্যারিয়ার, নার্সিং এর ফিউচার, নার্সিং সেক্টর, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, সো আজকে আমরা দীর্ঘায়িত করবো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট পডকাস্টে তোমাদের সাথে আবার দেখা হবে। তোর মধ্যে সবাই ভালো থাকবা, বিবিএনের সাথে থাকো। জয়াকে অসংখ্য ধন্যবাদ আজকে স্টুডিও আসার জন্য। সো আমি চাচ্ছি যে লাইভে জয়াকে হচ্ছে ক্রেজটা দেওয়ার জন্য, তো একটু ক্রেজটা আমরা লাইভে জয়াকে ক্রেজ দেই। জয়া কিন্তু চান্স পাওয়ার পরে এই প্রথম আমাদের স্টুডিওতে আসছে। সো দেখতে পাচ্ছ জয়ার গায়ে বি ব্রেনারের গেঞ্জি। সো আমি সবাই সামনে লাইভেই জয়াকে ক্রেজ দিচ্ছি। সো তোমরা যারা আমাদের ঢাকার মধ্যে রয়েছে, তোমরা চাইলে কিন্তু আমাদের বি ব্রেনার অফিসে এসে তোমাদের ক্রেজগুলো নিতে পারো। কারণ হচ্ছে আমরা এখন এই যে আমাদের ভর্তিকৃত স্টুডেন্টের বই ডেলিভারি নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে তোমাদের ডেলিভারিগুলো ভাবে করা হচ্ছে না। সো বাট তোমরা যারা ঢাকার মধ্যে আছো, যারা চান্স পেয়েছো বি ব্রেনার থেকে, তারা কিন্তু নিতে পারো। সো জয়া,
কনগ্রাচুলেশন তোমার সফলতার জন্য বিবিনারের পক্ষ থেকে। সো আমরা একটা ছবি তুলে নেই, দাও মিম একটা সুন্দর করে ছবি তুলে নাও। শাইন এখান থেকে একটা ছবি তুলে দাও, আমরা তো ছবি তুলে নেই। আমরা লাইভেই জয়াকে হচ্ছে পুরস্কৃত করছি আমাদের ক্রেজটা সফলতার স্বীকৃতি স্বরূপ। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।